নমস্কার, আমি সমিতা। পৌঁছে গেছি আবৃত্তি শিল্প নিয়ে কথা বলতে আপনাদের সামনে। আম, আবৃত্তি শিল্প কি একটি পৃথক শিল্প? এই প্রশ্নের সম্মুখীন হই আমরা প্রায় অনেক সময়ই। দেখুন, একটা মজার বিষয় হলো এই যে পৃথিবীর যাবতীয় শিল্প আম, অন্য শিল্পের ওপর নির্ভরশীল। কোনো শিল্পই হঠাৎ করে আকাশ থেকে ঝুপ করে নেমে আসেনি। একটা শিল্পের ওপর আর একটা শিল্প নির্ভরশীল। আসলে শিল্পের এই পথটা, এই যাত্রাপথটা বারবার বাঁক বদল ঘটে। সেটাই স্বাভাবিক, সেটাই হওয়া উচিত। কিন্তু আবৃত্তি শিল্প নিয়ে কথা বলতে গেলেই কেন আমাদের এই প্রশ্নের সামনাসামনি হতে হয়? কেন হতে হয় সে প্রশ্নের উত্তর খোঁজার আগে বরং আমরা দেখি অন্য শিল্পগুলো কি সত্যি অন্য শিল্পের উপর নির্ভরশীল। এই প্রশ্নটা একটুখানি খুঁটিয়ে দেখে নিই না। যেমন ধরুন, সঙ্গীত শিল্প। সঙ্গীত শিল্প একটি কণ্ঠ সাধনার বিষয়, কণ্ঠ শিল্প। এবং সঙ্গীত কি হয়? সুর নির্ভর এবং বাণী নির্ভর। এবার সুর যেহেতু যে কোনো যন্ত্র সঙ্গীত হয়, তাহলে যারা যন্ত্রসঙ্গীত বাজান তারা যদি বলেন যে না, সঙ্গীত শিল্প আলাদা শিল্প নয়, কেননা যন্ত্রেই তো সুর বাজছে, তাহলে আর কণ্ঠের কী দরকার? আবার যদি যারা লেখেন, যারা সঙ্গীতকার, তারা যদি বলেন আমার বাণী নিয়েই তো গানটা তৈরি হয়েছে এবং বাণীটাই আসল, সুতরাং সেই গীতিকাব্যই হোক বা সেই যে কবিতাটিই হোক, সেটিই আসল, সেই লেখাটিই আসল, বাকি কণ্ঠশিল্প বলে আলাদা কিছু হয় না, বা সঙ্গীত শিল্প বলে আলাদা কিছু হয় না। আপনারা কি মেনে নেবেন, নাকি তাকে আলাদা কোনো শিল্পের একটা মানে মর্যাদা দেবেন? আরও একটা কথা একই প্রসঙ্গে উঠে আসে, যেমন ধরো চিত্রশিল্প। চিত্রশিল্পের ক্ষেত্রে কি হয়, যেমন ধরো ফটোগ্রাফিও এক ধরনের চিত্রশিল্প, তাই তো? ফটোগ্রাফি যে ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হয়। আবার একইভাবে যিনি চিত্রশিল্পী, তিনি কাগজের ওপর আঁকেন, রং দিয়ে ভরেন, তিনি চিত্রশিল্পী। তাহলে কোনটা প্রধান? এই প্রশ্নের সামনে তাহলে আমাদের দাঁড়াতে হয়। আবার ধরুন, যদি আমরা ওটা ওই কাগজটার বদলে একটা মাটির পট দিয়ে দিই, তাহলে সেটা হয়ে যাবে পটশিল্প। এখন দেখা যায় রাস্তায় পয়লা বৈশাখের দিন বা কোনো উৎসবের দিন রাস্তাটাকে চিত্রশিল্পীরা ভরিয়ে তুলছেন, সেটাও মানে মাধ্যমটা বদলে যাচ্ছে। এইভাবে কিন্তু শিল্পের যাত্রাপথ ক্রমবিবর্তনশীল। শিল্প কখনো এক জায়গায় নিজেকে আটকে রাখে না, ক্রমশ বদলাতে থাকে, ক্রমশ পরিবর্তন হতে থাকে। এইভাবেই আবৃত্তি শিল্পীও কিন্তু নিজের যে কবিতাটি তিনি পেলেন, সেই কবিতাটিকে নিজের বোধ অনুযায়ী, নিজের উচ্চারণ দিয়ে, নিজের কণ্ঠ সাধনা দিয়ে, চর্চিত কণ্ঠে সেটাকে একটা আলাদা মাত্রা এনে দেন, তার মধ্যে প্রাণ সঞ্চার করেন। তাহলে আমরা কেন মেনে নিতে পারছি না বলুন তো? নৃত্যশিল্পকেও তো আমরা আলাদাভাবে ভাবছি, কেননা সে তালবাদ্যের ওপর নির্ভরশীল, না হলে কোনো সঙ্গীত শিল্পের ওপর সে নির্ভরশীল, সেটাকেও তো আলাদা শিল্পের মর্যাদা দিচ্ছি। তাহলে আবৃত্তি শিল্পের সামনে এই প্রশ্ন কেন? আমার এটা একটা জানবার খুব আকাঙ্ক্ষা হয়। একই সঙ্গে বলছি, যে সমস্ত কবিরা নিজেরা আবৃত্তি করেন, তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন যে সবসময় সব কবি কিন্তু আবৃত্তিকার নন। কিছু মানুষ আছেন যারা একই সঙ্গে একজন শক্তিধর কবি এবং একই সঙ্গে তিনি অনন্য একজন আবৃত্তি শিল্পী, কিন্তু সবাই নন। এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে। যেমন ধরুন, নজরুল ইসলাম একজন শক্তিশালী কবি, কিন্তু তার যোগ্য উত্তরসূরি তিনি আবৃত্তি শিল্পী কাজী সব্যসাচী। তাঁর শিল্পকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, একথা স্বীকার করতে কিন্তু কোনো রকম দ্বিধা নেই। এক্ষেত্রে কিন্তু নজরুল ইসলামের প্রতিভা এতটুকু কমে যায় না, তাই না? নজরুল ইসলাম বিদ্রোহী কবি, বাঙালির কাছে তিনি
চিরগৌরবের অধিকারী একজন মানুষ, একজন ব্যক্তি। তার প্রতিভার এতটুকু কিন্তু ক্ষয় হয় না। তাহলে বাকি অনেক কবি কেন মানতে পারেন না আমি জানি না। বিশেষত কবিদের দিক থেকে এটার একটা কী বলবো, একটা প্রতিবাদ আসে, প্রায়শই আসে। এই জন্যই এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। একটাই কথা বলবো, শিল্পের পথ ক্রম পরিবর্তনশীল। আবৃত্তি শিল্প আজকে যে জায়গায় রয়েছে, আগামী দিনে তার পর্যায়, তার মাত্রা আলাদা রকম হবে, আধুনিক হবে, সেটাই কাম্য। এবং তবেই আবৃত্তি শিল্পও বেঁচে থাকবে যদি সে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে পারে। বেঁচে থাক আমাদের আবৃত্তি শিল্প, বেঁচে থাক আমাদের অক্ষর শিল্পী, আমাদের কবিরা, যাদের ছাড়া আমরা কি আবৃত্তি করব। তাদের লেখা আমাদের কাছে এসে পৌঁছয় বলেই আমরা তা কণ্ঠে ধারণ করতে পারি। তাই তাদেরকেও প্রণাম জানাবো এবং আমার অগ্রজ সমস্ত আবৃত্তি শিল্পীদের বিনম্র চিত্তে প্রণাম জানাবো। আলোচনা করছি আবৃত্তি শিল্প নিয়ে। আগামী দিনে যদি কিছু আপনারা শুনতে চান, বা কোনো নতুন আবৃত্তি শুনতে চান, বা কোনো আবৃত্তি শিখতে চান, সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা সঙ্গে থাকব, সঙ্গে থাকবেন অবশ্যই আপনারা পরবর্তী পর্বে। আমরা অপেক্ষা থাকব, অপেক্ষায় রয়েছি, অপেক্ষায় থাকব। সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।